আমরা যদি দেখি কম খরচে কিছু লাভবান সবজি আছে, তার মধ্যে প্রথম নাম দখল যে করেছে সেটি হলো বটবটি বা এই মাচার লাফা বলা যেতে পারে, মাচার বটবটি বলা যেতে পারে। তো এইটা কেন কম খরচে হয়, কোন বীজ সবচেয়ে ভালো এবং কোন আবহাওয়া বটবটি চাষের জন্য খুব উপকারী, এবং বটবটি যেহেতু কম খরচার ফসল একটা, সেক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট আছে যেগুলি আমি ঠিকঠাক জমিতে প্রয়োগ করতে পারলে সবচেয়ে বেশি পরিমাণ লাভবান হতে পারবো, এবং তার সাথে সাথে গাছের রোগ পোকামাকড়কে কন্ট্রোল করে কিন্তু বাজার থেকে ছুটিয়ে আমি দাম নিতে পারবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ট্যাপ করে রাখতে হবে। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্যে চলুন আগে তাড়াতাড়ি দেখে নিই কোন সময়ে বটবটি আপনি চাষ করতে পারবেন। দেখুন, সাধারণত বটবটি চাষের কোনো একদম পারফেক্ট সময়সীমা তো থাকে না। এখন বটবটি প্রায় সব সময়েই চাষ করা যেতে পারে, তাতে আপনার শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, আর বর্ষাকালে, তো এটা তো বর্ষাকালই চলছে, বর্ষাকালে আপনার উঠবে মাল। আর যারা গরমের জন্য বটবটি চাষ করছেন তারা জানুয়ারি ফেব্রুয়ারিতে রোপাই করে দিলে কিন্তু, বা রোপণ করে দিলে, সেক্ষেত্রে আপনাদের গরমের সময়ে বটবটিটা উঠতে থাকবে। আর তাছাড়াও সেই সময় দামও কিন্তু বটবটির খুব একটা নিচে থাকে না, ওই মোটামুটি লাভবান হওয়ার মতনই একটা দাম বাজারে দেখা যায়। আর তাছাড়াও আপনি যে কোনো সময়ই লাগান না কেন, সময়ে সময়ে যদি আপনি সেচ দিতে পারেন, সময় সময়ে যদি অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট সময় সময়ে যদি আপনি পোকার ওষুধ স্প্রে করতে পারেন, বা ফাঙ্গিসাইড বা ফাঙ্গাসকে যদি গাছের মধ্যে কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে কিন্তু গাছের মধ্যে ব্যাপক হারে ফুল জ্বালিয়ে আসবে, মালের পরিমাণ প্রচুর পাবেন, এবং বাজারে যদি দাম থাকে আপনি অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন। এবার আসবো আমরা বীজ বা দানায়। তো আপনাদের লোকাল এলাকায় যে সকল দানা বা বটবটির বীজ চালু আছে, হাইব্রিড চেষ্টা করবেন হাইব্রিডটাই লাগানো, কারণ হাইব্রিডের ফলন তুলনামূলকভাবে বেশি হয়। এবার সেক্ষেত্রে যে এলাকায় যেটা চল, তাতে সিনজিনটা হোক, অঙ্কুর হোক, হ্যাঁ, বা সেমিনিজ হোক, যে কোনো কোম্পানির হোক, যেটা চল সেটাই আপনি আপনার জমিতে রোপণ করার চেষ্টা করবেন, এবং দেখে নেবেন সেটা যেন ভাইরাস সহনশীল হয় এবং হাই ইয়েল্ড প্রোডাকশন যেন তার মধ্যে হাই হয়। অবশ্যই রেজাল্ট দেখে কিন্তু আপনি এই বটবটি চাষে নামবেন। তাহলে আমাদের একটা দানা থেকে একটা দানার দূরত্ব কতটুকু হতে পারে, একটা দানা থেকে একটা দানার দূরত্ব মানে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব আমি 2 ফুট পর্যন্ত করতে পারি, কেউ 1 ফুট 1.5 ফুট পর্যন্ত করে, 1 ফুট রাখে না, 1.5 ফুট পর্যন্ত করা যায়, এবং 2 ফুট পর্যন্ত ম্যাক্সিমাম করা যায়। এবং একটা ভিলি থেকে, মানে এই ভিলিটা থেকে এই ভিলির দূরত্ব আপনি 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। তবে আমার প্রিপারেশন যদি নিতে চান, বা আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে 3 ফুট থেকে 3.5 ফুটের মধ্যে রাখবেন, তাহলে ডিস্টেন্স অনেকটা ঠিক অ্যাভারেজ থাকবে, এবং ওই 1 বিঘাতেই আপনার আর একটা দুটো ভিলি কিন্তু এক্সট্রা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে এক্সট্রা আমি প্রোডাকশনটা ওখানে আমি পেয়ে গেলাম। যদি চওড়া ভিলি করি তো আমার সেখানে টোটাল দানাও কম লাগছে, গাছও কম লাগছে। যে কোনো সবজি, হারভেস্ট করা সবজির আগেই কিন্তু আমাদেরকে জৈব সার একটা জমিতে দিতে হয়। জৈব সার যদি আমার পরামর্শ নিতে চান, আমি বলবো 1 বছর পুরনো গোবর সার যদি থাকে, সবচেয়ে ভালো জৈব সার এটাই বলা যেতে পারে। এবং যদি সেটা আপনি হাতের কাছে না পাচ্ছেন, যদি গোবর না থাকছে, সেক্ষেত্রে আপনি ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন, যেটি কিন্তু একটু খরচা সাপেক্ষ, মানে এটা কিন্তু একটু খরচা হতে পারে। তো সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, না হলে সর্ষে খোল কম দামের মধ্যে, আর তা না হলে আপনি বাজারে যেমন 300, 400, 500 টাকার মতো বস্তা পাওয়া যায়, সিটি কম্পোস্ট বা নানা রকম জৈব এখন বেরিয়েছে, তো সেগুলি দিয়ে আপনি আগে মাটি রেডি করে নিলেন। তাতে আপনি বিঘাপতি যদি গোবর দিতে চান, আমি বিঘাপতি বলবো না, প্রত্যেক একরে বলবো, মানে 100 শতক, কারণ বিঘা অনেক জায়গায় 40 শতক হয়, 80 শতক হয়, আপনার 33 শতক হয়, সেই জায়গায় বিঘাপতি বললে কিন্তু আপ ডাউন হয়ে যায় ডোজ। সেক্ষেত্রে আমি প্রত্যেক 100 শতকে, মানে 100 ডিসিমেল অনুযায়ী বলবো, 1 একরে আপনার গোবর যদি দিতে চান 2 টলি পর্যন্ত দিতে পারেন, 1 বছর পুরনো। এবং যদি ভার্মি কম্পোস্ট দিতে চান, আপনি 70 থেকে 80 কিলো, 100 কেজি পর্যন্ত সেটাকে মিশিয়ে মাটিটাকে রেডি করতে পারেন। একদম বেলে দোআঁশ মাটি হলে এটা খুব ভালো হয়, মাটিকে ঝুরঝুরে নরম করে নেবেন। এবং বেসাল ডোজের ক্ষেত্রে আপনারা কি দেবেন, বেসাল ডোজের ক্ষেত্রে আমি বলবো সবসময় আপনারা ডিএপি প্রেফার করবেন, বা ডিএপি নেওয়ার চেষ্টা করবেন। ডিএপি আপনারা 35 থেকে 40 কেজি পর্যন্ত প্রত্যেক একরে ব্যবহার করতে পারেন। তার সাথে আপনাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটি হলো এমওপি, মানে মিউরেটিভ অফ পটাশ। পটাশ সারটা আপনাদেরকে ব্যবহার করতে হবে 25 থেকে 35 কিলোর মধ্যে। এবারে আপনি যদি এর আগে কোনো রকম সবজি লাগিয়ে থাকেন, তাহলে আপনি 25 থেকে 30 কিলোর মধ্যে দিতে পারেন। যদি প্রথম নতুন চাষ করছেন, তাহলে কিন্তু সেই জায়গায় আপনি 35 কিলো পর্যন্ত
এমওপিটা দিতে পারেন। এবার আমরা কিন্তু গাছ বসিয়ে দিয়েছি। এরপরে আসবে নানা রকম পোকামাকড়ের উৎপাত, পোকামাকড় থেকে শুরু করে নানা রকম ফাঙ্গাস, ব্লাইট, অ্যাঙ্গুলার লিফ স্পট, তার সাথে ঝলসা থেকে শুরু করে নানা রকম পাতায় স্পট দেখা যাবে। এবং বর্ষাকালে তো এর প্রকোপ প্রচুর হয়ে থাকে, এবং যদি শীতের সময় দেখা যায় বা গ্রীষ্মর টাইমে দেখা যায়, সেক্ষেত্রে পোকার উৎপাত কিন্তু চরম। এবার কি কি পোকা আমরা দেখতে পাবো, যেমন ফল ছিদ্রকারী পোকা। এই প্রত্যেকটা ফলের মধ্যেই কিন্তু ফল ছিদ্রকারী পোকার একটা ব্যাপক প্রকোপ দেখা যায়। এবং তার সাথে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সাদামাছির উপদ্রব। এই যে ঝোঁপালো গাছ হয়েছে, এই যদি হিট হয়, টেম্পারেচার হয়, আপনার প্রচুর সাদামাছিতে কিন্তু রোগ হলে তো সেই রোগটাকে ছড়াবেও, তার সাথে নানা রকম গুড়ি পোকাতে কিন্তু বা রস চোষক পোকাগুলো কিন্তু পাতার রস চুষতে থাকবে, ডগার পাতার রসগুলো। তো টোটালি আমাদেরকে পেস্ট ম্যানেজমেন্টটাকে একদম হাতের নাগালে রাখতে হবে বা হাতের কন্ট্রোলে রাখতে হবে, তবে গিয়ে পরে আমি দারুণ একটা ফলন পাবো জমি থেকে। এবং সঙ্গে ফাঙ্গাসটাকেও কিন্তু আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। তাহলে প্রথম দিকে আমরা স্প্রে কি করব, গাছের 20 থেকে 25 দিনের মধ্যে আপনাদেরকে সময় বুঝে স্প্রে করতে হবে। যদি বর্ষাকাল হয় তাহলে আপনি সবসময় টাটা কোম্পানির তাকত ক্যাপ্টেন হেক্সাগোনা জলের যে কম্বিনেশন রয়েছে সেটা স্প্রে করতে পারেন। আর যদি অন্য সময় হয়, মানে সেই টাইমটা যদি বর্ষাকাল না হয়, তাহলে আপনি যে কোনো একটা ফাঙ্গিসাইড দিলেন, তাতে আপনার সাইমক্সিনিল ম্যানকোরেজেব, কার্বনডিজাম ম্যানকোরেজেব, তাতে আপনার কেব্রিও টপও দিতে পারেন তার সাথে। এবং তার সাথে আপনাকে যেটা মেশাতে হবে সেটি হচ্ছে যে কোনো সামুদ্রিক শৈবাল যুক্ত লিকুইড, কিংবা আপনাদেরকে নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সযুক্ত, যেমন অ্যারিস কোম্পানির মোভোমিন বলতে পারেন বা বায়োভিটা এক্স, এই সকল জাতীয় একটা জিনিস আপনাদেরকে স্প্রে করতে হবে। এবং তার সাথে পোকার জন্য যেটা দিতে হবে সেটি হচ্ছে প্রথম স্টেজে যদি লেদার উৎপাত খুব দেখা যায় তবেই আপনি সিমোডিস স্প্রে করতে যাবেন, না হলে কিন্তু সিমোডিস স্প্রে করার দরকার নেই, অনেক খরচা হয়ে যাবে। তো সেই জায়গায় আমাদেরকে স্প্রে করতে হবে ওই 50-60 টাকার মতো ট্যাঙ্কি পড়বে ধরুন, ইমামেকটিন বেনজয়েট 5% এসজি, মানে কিছুটা সেও ভাজার মতো দেখতে হয় যেটা, সেটাকে কিন্তু আপনাদেরকে পুরোটাকে একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। কি বললাম, প্রথম হচ্ছে ইমামেকটিন বেনজয়েট টেকনিক্যাল, দ্বিতীয় ওর সাথে মেশাতে হবে যে কোনো একটা ফাঙ্গিসাইড 2 থেকে 2.5 গ্রাম হারে লিটারে, এবং তার সাথে যেটি আপনাদেরকে মেশাতে হবে সেটি হচ্ছে শিকড় ছাড়ার হিউমিক অ্যাসিড, না হলে বায়োভিটা এক্স জাতীয় কোনো রকম সামুদ্রিক শৈবাল। ঠিক আছে, এই তিনটেকে মিশিয়ে কিন্তু 20 থেকে 25 দিনের মাথায় একটা স্প্রে থাকবেই। দ্বিতীয় যে স্প্রেটি করতে হবে সেটি হলো আপনাদেরকে ওই 40 থেকে 45 দিনের সময়ে স্প্রেটি করে দিতে লাগবে। তখন আপনারা কি স্প্রে করবেন, তখন আপনারা একটু হাই ডোজের দিকে যাবেন। যদি গাছের অবস্থা একটু খারাপের দিকে দেখেন তবেই কিন্তু হাই ডোজের দিকে যাবেন, না হলে কিন্তু লো ডোজে থাকতে পারেন, মানে লো টেকনিক্যাল যেগুলো আছে সেগুলোতে থাকতে পারেন দাঁড়িয়ে। এবার আপনারা সেই সময়ে কি স্প্রে করবেন, 40 থেকে 45 দিনের সময়ে প্রোফেনোফস, মানে হচ্ছে আপনার প্রোফেক্স সুপার, এবং তার সাথে যেটি আপনারা স্প্রে করবেন সেটি হলো মুভেন্টো এনার্জি বায়ার কোম্পানি, যেটি সাদামাছির সাথে সাথে নানা রকম রস শোষক পোকার কিন্তু একদম অবস্থা খারাপ করে এই মুভেন্টো এনার্জি। বাজারে দুর্দান্ত রেজাল্ট দেখা গেছে, আমি প্রত্যেকটা সাদামাছির ভিডিওতে কিন্তু এই মুভেন্টো এনার্জি নাম আপনাদেরকে বলে থাকি। কারণ কেন, একটাই, এর সাদামাছির উপরে কিন্তু ব্যাপক একটা প্রকোপ রয়েছে বা ব্যাপক একটা প্রভাব এর মধ্যে দেখা যায়। এবং তার সাথে আপনাদেরকে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত স্প্রে করতে হবে। এবার বলবেন অ্যামাইনো অ্যাসিডটা কেন, এখন শিকড় ছাড়াটা নয় করো, গাছের 3টে স্টেজ আমি কিন্তু আগেই আপনাদেরকে জানিয়েছি। গাছের শিকড় ছাড়ার সময় হচ্ছে 1 থেকে 25-30 দিন পর্যন্ত, এবং ফ্রুটিং বা বলতে পারেন ফ্লাওয়ারিং স্টেজের টাইমে কিন্তু আপনাদেরকে হিউমিক অ্যাসিড, ফুলভিক অ্যাসিডের কোনো কিছু কাজই থাকে না, তাই সেই টাইমে হিউমিক ফুলভিকের কোনো কাজ হবে না। তখন সিউইড এক্সট্র্যাক্ট যাবে, অ্যারিস কোম্পানির মোভোমিন যাবে, সেই টাইমে আপনি সাগরিকা লিকুইড দিতে পারেন, বা সেই টাইমে আপনি অ্যামাইনো অ্যাসিড যুক্ত কোনো কিছু ভিটামিন দিতে পারেন। আমার ওভারঅল কথা বলার উদ্দেশ্য হলো একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে কোনো ভিটামিন, তার সাথে দেবেন একটা লেদার ওষুধ, এবং তার সাথে একটা কম দামি ধসার ওষুধ। যদি গাছের মধ্যে প্রচুর লিফ স্পট দেখা যায়, ফুটো ফুটো পাতার মধ্যে দেখা যায়, তো সেই ক্ষেত্রে আপনারা অ্যামিস্টার টপ পর্যন্ত স্প্রে করতে পারেন। মানে গাছের আপনি চেহারা দেখে তবেই আপনি দামি টেকনিক্যালে যাবেন, নয়তো কম দামি টেকনিক্যালে স্প্রে করলেই কিন্তু এই গাছ আপনার রিকভার হয়ে যাবে। আর ঠিক এভাবেই একইভাবে স্প্রে হবে আপনার 60 থেকে 65 দিন গাছের যখন বয়স হবে, তখন আপনি ঠিক যেভাবে আপনি শেখালাম বা যেভাবে আমি বোঝালাম সেভাবেই 60-65 দিনের বেলাতে একটা স্প্রে যাবে। এবং যে 4th স্প্রে হবে সেটি হচ্ছে ওই গাছের 80 থেকে 85 দিনের বয়সে। এই জীবনকালে কিন্তু এই স্প্রে কটি, শিডিউল কটি যদি মেনে আপনি চলতে পারেন,
110% গ্যারেন্টি রইল আমার তরফ থেকে বটবটি চাষে আপনি লাভবান হতে পারবেন। তবে আপনার পরিচর্যা এবং আবহাওয়া এবং বীজের গুণগত মানের উপরে নির্ভর করে আপনি লাভ হবে বা আপনার লাভ হবে কি না। এবারে এই বটবটি দেখে অনেকজন হয়তো আপনারা ভিডিওতে কমেন্ট করবেন যে কোন জাতের বটবটি এখানে লাগানো আছে। আপনারা যদি দেখতেও পারেন বটবটি হারভেস্ট করা হয়েছে, তারপরে অজস্র পরিমাণে বটবটি ধরা আছে। এই বটবটি জাত হচ্ছে অঙ্কুরের ডবল এক্সেল। আমি ভিডিওর প্রথমেই যেগুলো দেখিয়েছি কি হারে ধরাট, তো এটা হারভেস্ট হয়েছে তারপরে এরকম ধরাট, এবং কালকে যদি দেখানো যায় তো মারাত্মক হারে ধরাট। গাছ মনে হচ্ছে একদম পুরো পাতার থেকে মালে ভর্তি হয়ে আছে। তবে বাজারে দামটা এখন তুলনামূলকভাবে কম, তাই খুব একটা লাভবান হবে না। তবে বাজারে তো আপ ডাউন দাম হতেই থাকে, সেটা ভেবে আমাদেরকে লাভ নেই। আমাদের কাজ হচ্ছে গাছকে একদম হিরো বানিয়ে রাখা এবং মালকে গাছে ভরপুর পরিমাণে ঝোলানো। বাজারের দামটা বাজারই না হয় নির্ধারিত করুক, আমরা আমাদের গাছটাকে ঠিক রাখি। যদি আপনাদের কোনো সবজি বিষয়ে বা কোনো রোগ পোকামাকড় বালাই নিয়ে কোনো কিছু ভিডিও লেগে থাকে আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আরও শীঘ্রই খুব ভালো টপিক নিয়ে ভিডিও নিয়ে আসার। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।